2 ডিসেম্বর 2018 রাজধানীর জুরাইনে ছোট্ট এক পরিবারে জন্ম শিশু জারা আক্তার সুরার। ফুটফুটে শিশুটির মুখের দিকে তাকালেই সবাই অনুভব করত শিশুটি যেন স্বর্গ থেকে পাওয়া সত্যি এক উপহার এই পৃথিবীতে। সুরার বাবা আলী হোসেন একজন সৌদি প্রবাসী। জন্মের সময় তাই থাকা হয়ে ওঠেনি সুরার পাশে, কোলে নেওয়া সম্ভব হয়নি নিজের সদ্যভূমিষ্ঠ সন্তানকে। আর সুরার মা মৌসুমী আক্তার একজন গৃহিণী। বাবা যেহেতু বিদেশে, তাই জন্মের পর অনেকটা সময় পর্যন্ত শিশু সুরার সাথে বাবার দেখা হতো শুধু ভিডিও কলে। তবে ওই সময়টুকুতে দুজনের মধ্যে দূরত্ব দীর্ঘ হলেও কখনোই ছিল না বাবা মেয়ের মধ্যে স্নেহ ভালোবাসায় কোনো কমতি। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানিত রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছেন। ছোট্ট শিশু সুরা পরিবারের মধ্যে সবার ছোট, সবার আদরের এবং সবার মধ্যমণি ছিল সে। তার মুখের নির্মল হাসি যেন ছিল পরিবারের অলংকার। সবার যত্ন পেয়ে আনন্দেই দিন কাটছিল তার। সেই সাথে চলছিল বাবার আগমনের অপেক্ষা। আর সেই অপেক্ষার প্রহর শেষ হয় এক সময়, যখন বাবা আলী হোসেন দেশে ফেরেন। বাবাকে কাছে পেয়ে সুরার সাধ পূরণ হয় বাবার কোলে ওঠার। বাঁধভাঙা খুশিতে মেতে ওঠে সুরার আরো 2 ভাই বোন এবং তার মা। কিন্তু শুধুমাত্র 57 দিন বাবাকে কাছে পেয়েছিল সুরা। ছুটি শেষ হওয়ার কারণে বাবা আলী হোসেনকে আবারও যে ফিরে যেতে হয় দূর প্রবাসে। বাস্তবতার কাছে আবারও যেন থমকে যেতে হয় আবেগকে। তবে প্রতিদিনই আগের নিয়মে বাবার সাথে দেখা হতো শিশু সুরার, কথা হতো তার আধো কণ্ঠে। আর এভাবেই কাটতে থাকে দিন। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই মায়া জন্মে গেছে ছোট্ট শিশু সুরার জন্যে। নিশ্চয়ই এটাও ইচ্ছে হচ্ছে তার সাথে কিছুটা সময় কাটানোর। আপনাদের মতো এখন আমাদেরও অনেক জানার ইচ্ছে, ছোট্ট শিশু সুরা কোথায় আছে, কেমন আছে, কিভাবেই বা সময় কাটছে তার। কিন্তু তা জানতে হলে যেতে হবে রাজধানীর জুরাইন কবরস্থানে। মাত্র 1.5 বছর বয়সে শিশু সুরার ঠিকানা হয়েছে জুরাইন কবরস্থানে। সুরা আর নেই এই পৃথিবীতে। তার কবরের মাটিতে ফুটে ওঠা ফুলটির যেন বলার চেষ্টা, মানুষ হয়ে হয়তো পৃথিবীতে নাই বা থাকতে পারলাম, তবে এখন ফুল হয়েই থাকবো এই পৃথিবীতে। জুরাইন কবরস্থানের এই কবরের মাটির নিচেই ঘুমিয়ে থাকতে হচ্ছে ছোট্ট শিশু সুরাকে। যে বয়সে তার খেলাধুলায় মত্ত থাকার কথা, সেই বয়সে তাকে একবারে ঘুমিয়ে থাকতে হচ্ছে। চলে যেতে হয়েছে না ফেরার দেশে। কিন্তু কি সেই কারণ? এবছরের 14 জুলাই রাত 3টার দিকে পূর্ব জুরাইনে নিজ বাসায় সুরার মা মৌসুমী আক্তার হইচই শুরু করেন। সুরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রুম ওই রুম সবখানেই শুরু হলো খোঁজাখুঁজি।
কিছুক্ষণ খোঁজার পর অবশেষে পাওয়া গেল শিশু সুরাকে, কিন্তু ততক্ষণে নিথর তার দেহ। বাথরুমের বালতির মধ্যে পাওয়া যায় শিশুটির মরদেহ। একদিকে তখন কান্নাকাটির হৃদয় বিদারক দৃশ্য, অন্যদিকে দানা বাঁধে রহস্যের। রহস্য উন্মোচনে কেউ কেউ তাগাদা দেন লাশের ময়না তদন্তের, কিন্তু ছোট্ট শিশুর লাশ কাটাছেঁড়া করা যাবে না সুরার মায়ের এমন আহাজারিতে প্রবাসে থেকেই বাবা আলী হোসেন নিজের বুক চেপে সম্মতি দেন ছোট্ট মেয়েকে দাফনের। কেন এমন নির্মম পরিণতি নেমে এলো ছোট্ট শিশু সুরার জীবনে, জানাবো সেই অনুসন্ধানের কথা, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত আমাদের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। বলছিলাম শিশু সুরার জীবনের নির্মম পরিণতি নিয়ে, তাই আবারও ফিরে যেতে চাই ঘটনার প্রেক্ষাপটে। সুরার মৃত্যুর পর শোকের ছায়া পরিবার জুড়ে, কিন্তু সেই শোক ধীরে ধীরে কেটে যেতে থাকে সুরার মায়ের রহস্যজনক আচরণে। অনেক উঁচু হয়েছে এবং এই ঘরের বাড়িটা এখন নাই, এটার ভিতরে মারা গেছে। এই ভিটির থেকে এই বাথরুম 1 হাত উঁচা ছিল, ঠিক আছে। এখানে ছিল খাট এইভাবে অনেক উঁচা, ওই খাটের থেকে এতটুকু বাচ্চা আপনার বেরোতে পারে না, নামতে পারে না। কি করে আবার ওই বাচ্চা ওই বালতির ভিতরে গিয়া আপনি মরে থাকে, এইটাই আমাদের রহস্য। হ্যাঁ, কিন্তু তাকে হত্যা করে এখানে আপনি বালতিতে শুকায় রাখা হয়েছিল। গেট থাকে আটকানো, ওইখানে মেন গেট ছিল, এখন ওই গেটটা নাই সিস্টেমের। ওই ঘরে না খুঁজে ওই গেছে বাড়িওয়ালার ঘরে, 5 তলা না 3 তলা বাচ্চা খুঁজতে। তখন আমার বাপ মা ভাই বোন সবাই আইসা খোঁজাখুঁজি করে তখন এই বাথরুম থেকে লাশটা বের করে। আমরা যে ঘরটিতে রয়েছি সেটি আমি যদি একটু চাক্ষুষভাবে দেখাতে চাই, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমি মূলত, তো এই বাথরুমটি আসলে উঁচু ছিল, আর এখান থেকে আধা হাত মতো এই রুমটি আসলে নিচু ছিল। তো এমন অবস্থায় এটি আসলে রহস্য যে একটা 1 ফুটের ভিট যেখানে থাকে, অর্থাৎ বাথরুমটি যেহেতু উঁচু ছিল রুম থেকে, সেখানে বাচ্চাটি কিভাবে আসলে বালতির মধ্যে এসে পড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়, সেটি আসলে রহস্য। সুরার মৃত্যুর 40 দিন যেতে না যেতেই নিজের আরো 2 সন্তানকে ফেলে রেখে হঠাৎই উধাও হয়ে যান মা মৌসুমী আক্তার। অভিযোগ পাওয়া গেছে নগদ টাকা পয়সা যা ছিল এবং কয়েক ভরি স্বর্ণালংকার সব নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। আমাদের মনে প্রশ্ন জেগেছে, কেন শিশুটির মা এমন আচরণ করলেন? সেই রহস্যের উন্মোচন হওয়া দরকার। তাই সূত্র ধরে আগাতে গিয়ে উঠে এলো জামাল হোসেনের নাম, যিনি কিনা সুরার বাবা আলী হোসেনেরই বন্ধু ছিলেন। আলী হোসেনের অবর্তমানে তার পরিবারকে যাবতীয় সহযোগিতা করতেন এই জামাল, তাই অনেক ঘনিষ্ঠতা ছিল সুরার মা মৌসুমীর সাথে। এ যেন এক জটিল সমীকরণ। তবে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের রেশ ধরেই রহস্যজনক আচরণ করে চলে গিয়েছেন শিশুটির মা মৌসুমী আক্তার? সুরার রহস্যজনক মৃত্যুর সাথে কি রয়েছে এর কোনো যোগসূত্র? সেই রহস্যের মনে হয় জট খুলছে একটু একটু করে। তাহলে বাবা আলী হোসেনের ধারণাই কি সত্য হওয়ার পথে? কারণ জামালের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই ঘর ছেড়েছেন স্ত্রী মৌসুমী। স্বামীর কাছে নাকি স্বীকারও করেছেন সুরাকে হত্যা করা হয়েছে। যদি যাওয়ার ইচ্ছা থাকতো চলে যেত এভাবে, ঠিক আছে। আমার সন্তানটাকে এইভাবে কিসের জন্য মারছে? আমার যে সন্তান খাট থেকে নামতে পারে না, এই সন্তানকে বলছে যে নাকি ও নাকি পানিতে বা বাথরুমে বালতির মধ্যে যায় নাকি মারা গেছে। সম্পূর্ণ একটা সাজানো
নাটক করছে ওরা আমার মেয়েকে নিয়ে। আমার ওয়াইফই নিজের মুখে বলছে যে আমি জামালকে ভালোবাসি, আমাকে ফোন করে বলছে যে আমি জামালের সাথে বিয়ে বসবো, মেয়ে মরার আগে এই ঘটনা। তখন আমি বলছি ঠিক আছে, বিয়ে বসতে হলে তুমি বিয়ে বসে যাও, আমার কোনো সমস্যা নেই, তোমার গার্জেন ডাক দিয়ে তালাক নিয়ে আনো। ও বলতেছে যে না, তুই আইসা, তুই দেশে আইসা তারপরে এই তালাকের ব্যবস্থা করবি। আমি বলছি না, আমি এখন আসতে পারবো না, এখন করোনার মধ্যে সব সারা বিশ্বে কোনো মানুষের কোনো খান থেকে আসা যাওয়া করতে পারে না। তারপরে আমার কথা না শুনেও আমার বলছে তোর সন্তান আমি সবগুলো মেরে ফেলাবো, সবকিছু নিয়ে চলে গেছে। আমি এটা সর্বোচ্চ শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। ওরা আমার মেয়ের সাথে যা অন্যায় করছে যাতে এটা দেখে যাতে ওই জাতি ধরনের অন্যায় না করতে পারে, আমি এটাই চাই। আমাদের কথা হয় আলী হোসেনের আরো 2 সন্তানের সাথেও। আমি সকালবেলা উঠছি 4টা বাজে উঠতাম, টয়লেট করতে যাবো, টয়লেট করতে যা দেখি আঙ্গো বাবু বালতি করে মারা গেছে। আমার আম্মু উপরে গেছিল, উপরে যে খুঁজতেছে পরে সাদে গেছে, ওই বাসার বাড়ি নিয়ে আসে না, বুঝতেছে আনু আপা আমার মায়ের আমি পাইতাছি না। এবার সাথে চলো দিক নিচে দেখো তুমি। এবার নিচে আইসে ভাইয়া যে টয়লেটে গেছে, পানি ডালে তুলিছে না, এবার দেখা বাথরুমে পড়ে রয়েছে। আমরা নানুগো বাসে আসছিলাম, তারপরে আঙ্গুর 100 টাকা দিয়ে গেছে। শিশুটির মায়ের প্রস্থান নিয়ে সমালোচনায় কেউ আর সময় দিতে চান না, কিন্তু সবার মনেই একই প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে, কি দোষ ছিল সুরার, কেন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। সব নিচের বাড়িটা যাচ্ছে সব বাইরেছে, আমরা ওর থেকে আইসি কথা শুনি। তো আইয়া তখন ইয়া করলাম যে কেমনি কি হয়েছে, পরে বলে যায় পরে আর শুরু ওই যে বড় ভাইটা খোঁজাখুঁজিটা কতক্ষণ ধরে চলছে? না সাথে সাথে না মানে কতক্ষণ আপনাকে জানানোর পরে ওই সুরাকে কতক্ষণ পর পাওয়া গেল? আর না তারপরে 1-2 মিনিট পরে পাইছি। ম্যাডাম সেই করতে দেয় নেই। তারপরও আমার ভাইয়ের সাথে যোগাযোগ করছি, তখন বলছে যে ঠিক আছে, ওইজন কান্নাকাটি করে দরকার নেই, হয়তো ওই ফাইসা যেতে পারে, ওই কারণে হয়তো দেয় নাই। আমাদের এই যে মামলার এই ডেট বের হয়েছে, এখন তারা তো পলাতক, কিন্তু প্রত্যেক দিন ওর বাসায় জোড়াটা বসে। হ্যাঁ, প্রত্যেক দিন বসতে বলতে প্রত্যেক দিন বসে। সুরার মৃত্যুর ঘটনায় অবশেষে 3 মাস পর গত 6 সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করা হয়েছে আদালতে, যা এজাহারভুক্তের আদেশ দিয়েছেন আদালত। তদন্তভার পড়েছে কদমতলী থানার উপর। প্রক্রিয়া অনুসরণ করে কবর থেকে উত্তোলন করতে হবে সুরার মরদেহ, করতে হবে ময়নাতদন্ত। কোর্ট ডিএমপি কমিশনারকে এটা তদন্তের নির্দেশ দিছে যে কোনো ইউডি মামলা হয়েছে কিনা, এটার রিপোর্টের জন্য তদন্ত নির্দেশ দিছে। পরে রিপোর্ট আসার পরে কোর্ট এটা এজাহার হিসেবে গণ্য করার জন্য কদমতলী থানাকে নির্দেশ দিছে। পরীক্ষার বিষয় যেটা দাঁড়াবে সেটা হলো মামলা থানা এন্ট্রি হওয়ার পরে তদন্তকারী কর্মকর্তা লাশ উত্তোলনের একটা আবেদন করবে। আবেদন করলে এটা আমরা কোর্টে থেকে পাশ করে দেব, দিলে এটা লাশ উত্তোলন করলে এটা সুরতহাল রিপোর্ট যতটুকু পাওয়া যায় আপাতত এটা ব্যবস্থা করবে। অভিযোগের তীর যেহেতু তাদের মা মৌসুমী এবং পারিবারিক বন্ধু জামালের দিকে, তাই এবার আমাদের গন্তব্য তাদের সন্ধানে। পূর্ব জুরাইনে জামালের বাড়ির সামনে ঘটনার অন্তরালে টিম পৌঁছাতেই ঘরের ভেতর লুকিয়ে পড়লেন জামালের মা জরিনা বেগম এবং বোন শানু। জামালের বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা ছিল ঘটনার অন্তরালে টিমের, কিন্তু ঘর থেকে আর বের হওয়ার তাদের কোনো লক্ষণই ছিল না। তবে জানা গেল জামালের আগে আরো একবার বিয়ে হয়েছিল, 2 সন্তানও ছিল সেই পরিবারে। জামাল এবং মৌসুমী দুজনই এখন পলাতক, তাই দুজনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা আমাদের। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে, সুযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
জানা যায় বছর কয়েক আগে নিজের স্ত্রী সন্তানকে নিজেই ঘর থেকে বের করে দেন জামাল, তারপর স্ত্রীকে দেন তালাক। এছাড়া জামালের বিরুদ্ধে রয়েছে একটি ধর্ষণ মামলাও। আমাদের কথা হয় জামালের আগের স্ত্রী সন্তানদের সাথেও। আমার রাত 3টা বাজে বাইক করে দিচ্ছে, তখন দাঁড়াইছিলাম, বাবা মা বলছে তুমি আইসা পারো, তখন আমি বলছি না, তোমার মেয়ে মারা গেছে, আমি এখানেই থাকবো। তারপর আমার শাশুড়ি আমাকে আবার মারছে, মায়ের আমার মাথা ফাটালেছে, এমন একটা বড় ওন্না ছিল, আমার মামি শাশুড়ি মাইয়াই পর ওন্নাটা চাইতে ধরে একটা ওন্না আমার ভিজেছে, তারপর আমার ডাক্তারের কাছে নেয় নেই। তারপরে আরেকবার রোটে হালাই আমার পিটাইছে, বাচ্চা সহ আমাকে বের করে দিছে। আরেকবার মায়ের যন্ত্রণায় আমি বাচ্চাদেরকে আনার মতন ক্ষমতাও ছিল না, আমি রাস্তা থেকে আইসা পড়ছিলাম, মানে মায়ের রোডে হালাইয়া কাঁধ দিয়ে বাড়ি ঠিক করতেছে, সেই কাঁধ দিয়ে আর ইটা দিয়ে আমার পিটাইছে। দর্শক, শিশু সুরার মৃত্যু প্রসঙ্গে আবারও ফিরব একটু পরে, কিন্তু ফের যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। ফিরে আসা পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত সবাইকে। বলছিলাম শিশু সুরার নির্মম মৃত্যুর ঘটনা। ফিরতে চাই সেই ঘটনায়, কিন্তু তার আগে একটু ঘুরে আসতে চাই আদালত প্রাঙ্গণ থেকে। পারিবারিক দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা যাই হোক না কেন, সেটির একটি বড় প্রভাব নেমে আসে শিশুদের উপর, যা প্রায়ই দেখা যায় সংবাদপত্রের পাতায়। আর এমনই এক ঘটনার শিকার হয়ে আদালতে ঘুরতে হচ্ছে এই মা এবং তার 2 শিশুকে। সেকেন্ড বেবি যখন পেটে, তখনও সে আমার উপর অনেক শারীরিক নির্যাতন করে, অনেক মারধর করছে সবসময়, ফার্স্ট বেবির সময়ও করেছে। আমি আমার সন্তানদের রাইটসটা পেতে যাচ্ছি, আমি সন্তানদের পুরোপুরি সন্তানরা যাতে লালন পালনের দায়িত্বভার আমি নিতে চাচ্ছি। আমার এই বাচ্চাটা যেতে চায় না, জোর করে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে বাসা থেকে, এবং ভয় দেখাইছে, বলছে যে পুলিশে দিবে। মা পতা না, মা ভালো। বাবা বাসায় যে আরেকজনের নিয়ে আসছে, নতুন বিয়ে করছে, নতুন বিয়ে করছে। এমন প্রেক্ষাপটে গত কয়েক বছরে নির্মমতার শিকার হতে হয়েছে বহু শিশুকে, এবং এখনো তা থেমে নেই। বর্তমানে শুধু ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার সংখ্যা 20,000-এরও অধিক। তাহলে সারা বাংলাদেশে সেই চিত্র কেমন হতে পারে, সেটি ভাবনার বিষয়। আর এর মধ্যে শিশু হত্যা এবং নির্যাতনের ঘটনা কতগুলো, সেটি বিবেচনা করার ভার দর্শক আমরা আপনাদের উপরই ছেড়ে দিতে চাই। শিশুকে হত্যা নির্যাতনের মতো ঘটনা কি কখনোই থামার নয়? কেনই বা আসে এমন অপরাধ করার মনোভাব? প্রশ্ন ছিল সংশ্লিষ্টদের প্রতি। আমাদের ভিতরে যদি এতটুকু একটা অ্যাকোমোডেটিভ একটা মানসিকতা থাকতো যে সন্তান, হাজব্যান্ড ওয়াইফ যদি ডিভোর্স হচ্ছে, ওকে ডান, এটা হচ্ছে, এটা এখন একটা সোশ্যাল ফেনোমেনন হয়ে গেছে। অনেকেই হাজব্যান্ডও এখানে ছাড় দিতে মানে একটু কার্পণ্যতা করে, বা ওয়াইফও দেখা যায় এই জায়গায় একটু ছাড় দিতে কার্পণ্যতা করে, এরকম বিষয়গুলো চলে আসে। ওই জায়গা থেকে আলটিমেটলি সাফারার বা কষ্টটা পাচ্ছে হচ্ছে সন্তানরা। যেখানে আমাদের ফোকাস করা দরকার, খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দুটো জায়গা। একটি হচ্ছে নির্মমতার ধরনটি আপনি যদি দেখেন, গত 10 বছরে দেখেন, সেটা ক্রমশ নির্মম থেকে নির্মমতর হয়েছে। আরেকটি পর্যবেক্ষণ যেটি দেখা যাচ্ছে, সেটি হলো এই নির্যাতনকারী কারা, কাদের দ্বারা নির্যাতিত হচ্ছে, সেটি ক্রমশ দূরত্বের বা দূরবর্তী লোক থেকে নিকট লোকজন হয়েছে। বাস্তবতা হচ্ছে কটা ঘটনা নিউজ পেপারে যায়, এটা যদি আপনি রেশিওটা দেখার চেষ্টা করেন, যে যা ঘটে সবকিছু নিউজ পেপার, আপনি যেমন যে ঘটনাটির কথা বললেন এটা জানেন না, তাহলে এরকম ঘটনা কিন্তু অনেক রয়েছে যেটি নিউজ পেপার আসছে না। তো কিন্তু এইটা আমাদেরকে একটা প্রবণতা দেয় যে শিশু নির্যাতনের প্রবণতাটা কোন দিকে যাচ্ছে সেটা, কিন্তু এটাকে একদম ফ্যাকচুয়াল ফ্যাক্ট হিসেবে ধরে নিয়ে যে এতটি ঘটেছে, তার ভেতর এতটি, সেরকম হয়তো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের লিগ্যাল এইডে প্রায় 8,000 কেস রয়েছে। এই 8,000-এর হিসাব করতে গেলে দেখা যায় যে 7,000-এই নারী ও শিশু নির্যাতনের মামলাই আমাদের এখানে বেশি আসে। আগামীর ভবিষ্যৎ আমাদের আজকের শিশুরা, তাদের জন্য একটি নিরাপদ পৃথিবী রাখানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। কিন্তু সেই দায়িত্বে কারো অবহেলা থাকুক,
সেটি আর কাম্য নয়। দর্শক, আবারও ফিরতে চাই শিশু সুরার মৃত্যু প্রসঙ্গে। সেটি অপমৃত্যু ছিল নাকি হত্যাকাণ্ড, তা এখন অনেক বড় একটি প্রশ্ন। নিষ্পাপ শিশুটির মৃত্যুর রহস্য আদালতের মাধ্যমে উন্মোচিত হবে, সেই প্রত্যাশা করছেন তার বাবা। আর কেউ অপরাধ করে থাকলে তার বিচার নিশ্চয়ই হবে, সেই প্রত্যাশা আমাদের। দর্শক, এই ছিল ঘটনার অন্তরালের এবারের পর্বে। আজকের মতো নিতে হচ্ছে বিদায়। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো ফোন নম্বর এবং ঠিকানায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।